বৃষ্টির রাতে পাশের বাড়ির আন্টির মেয়েকে যেভাবে কলাবাগানে নিয়ে কাজ করলাম, আন্টির মেয়ে বলল, আস্তে আস্তে দেও, ব্যথা পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পরি আপু। আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপটপ করে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। পাশের বাড়ির আন্টির মেয়ে আমাদের বাড়িতে আসার পর থেকেই আমি অদ্ভুত এক অস্বস্তি অনুভব করছিলাম। প্রায় গভীর রাত, হঠাৎ আমার তৃষ্ণা পেয়েছিল। আমি পানির খোঁজে রান্নাঘরে গেলাম। পানি খাওয়ার পর যখন আমি নিজের ঘরে ফিরছিলাম, তখন আমার চোখ আচমকা ড্রয়িং রুমে থাকা সোফার দিকে পড়ে গেল। সেখানে আন্টির মেয়ে প্রিয়া ঘুমিয়েছিল। রাতের নরম আলোয় তার চেহারা যেন অন্যরকম লাগছিল। তার লম্বা চুল গাল ছুঁয়ে পড়ছিল, যা তাকে অপ্সরার মতো দেখাচ্ছিল। সে ঘুমের মধ্যে বারবার তার চুল সরানোর চেষ্টা করছিল। তার প্রতিটি নড়াচড়া, তার মৃদু শ্বাসের শব্দ এবং তার মুখের প্রশান্তি, সবকিছুই যেন এক রহস্যময় অনুভূতি তৈরি করছিল। প্রিয়ার সরলতা আমাকে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করেছিল। আমি নিজেকে সংযত করার চেষ্টা করছিলাম, কিন্তু সেই রাতে প্রিয়ার সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। বাইরে মুষলধারে বৃষ্টি আর বিদ্যুতের গর্জন আমার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছিল। প্রিয়া তখন সোফায় শুয়ে, আর আমি তার মুখের সরলতা ও সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। তার মুখের উপর এলোমেলো চুলের লট তাকে আরও বেশি মোহনীয় করে তুলছিল। ঠিক তখনই এক তীব্র বিদ্যুৎ চমকাল, আর প্রিয়া ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তার সেই হঠাৎ ছোঁয়া যেন আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। আমি আর কি করতাম? আমি তো একজন পুরুষ। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। সেই রাতে প্রিয়াকে, আমার নাম ঈশান। আমি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত। আমার বিয়ে হয়েছে ৩ বছর আগে। আমার স্ত্রী অনিতা এখন গর্ভবতী এবং আমরা আমাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছি। অনিতা দেখতে খুবই সুন্দর এবং তার প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এখন তার গর্ভাবস্থার ৮ম মাস চলছে, তাই তার এবং আমাদের অনাগত সন্তানের স্বাস্থ্য আমার প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে আমার স্কুল থেকে আমার বদলির আদেশ এসেছে। এই পরিবর্তন আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দেয়। কিন্তু সেই রাতে যা ঘটেছিল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার স্কুল থেকে বদলির চিঠি এসে গেল। আমি নতুন জায়গায় যেতে হবে। কিন্তু এই অবস্থায় অনিতাকে একা রেখে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডেকে বিষয়টি জানালাম। অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে এই সময়ে অনিতাকে তার বাবার বাড়িতে পাঠানোই সবচেয়ে ভালো হবে, যাতে তার ভালোভাবে যত্ন নেওয়া যায়। অনিতা বাবার বাড়িতে চলে যাওয়ার পর বাড়িতে একা থাকার অভিজ্ঞতা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। বাড়ির ছোট বড় সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হচ্ছিল। ঠিক তখনই পেছনের গলিতে থাকা আমার এক দূরসম্পর্কের আন্টি এবং তার মেয়ের সঙ্গে আমার আলাপ হলো। কিছুদিন আগে আমার মামার মৃত্যুর কারণে বাড়িতে অনেক আত্মীয়স্বজনের আনাগোনা ছিল। একদিন আন্টি আমার বাড়িতে এসে জানতে চাইলেন, তোমার স্ত্রী কোথায়? আমি সবকিছু খুলে বললাম। কথোপকথনের সময় আমি আন্টিকে জানালাম যে বাড়ির কাজকর্ম সামলানোর জন্য আমার সাহায্যের প্রয়োজন। এ কথা শুনে আন্টি বললেন, তোমার গৃহকর্মীর দরকার নেই, আমি তো আছি। যতদিন তোমার স্ত্রী ফিরে না আসে আমি তোমার দেখাশোনা করব। আন্টির এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, কারণ এতে আমার অনেকটাই সুবিধা হবে। আমি ভেবেছিলাম তার এই সহযোগিতার জন্য তাকে কিছু অর্থ দিয়ে ধন্যবাদ জানাব। পরের দিন থেকেই আন্টি বাড়ির কাজে সাহায্য করতে শুরু করলেন। অনিতার অনুপস্থিতিতে আন্টি আমার বাড়িতে নিয়মিত আসতে শুরু করলেন। তিনি আমার খাবার দাবার ও অন্যান্য কাজকর্মের দায়িত্ব নিলেন। সবকিছু সুন্দরভাবে চলছিল। কিন্তু হঠাৎ একদিন আন্টি আমাকে জানালেন, ঈশান, আমাকে কয়েকদিনের জন্য আমার এক বান্ধবীর গ্রামে যেতে হবে। তার মেয়ের বিয়ে, সম্ভবত কয়েকদিন লাগবে। তবে তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েকে তোমার সাহায্যের জন্য পাঠিয়ে দেব। সে তোমার খেয়াল রাখবে এবং বাড়ির কাজ করবে। প্রথমে আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু কাজের চাপ এত বেশি ছিল যে আমি রাজি হয়ে গেলাম। আন্টি প্রতিশ্রুতি দিলেন যে তার মেয়ে আমার সমস্ত প্রয়োজনের যত্ন নেবে। আমি ভাবলাম, কঠিন সময়ে কেউ পাশে থাকলে তা তো ভালোই। পরের দিন স্কুলে ছুটি ছিল, তাই আমি একটু বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলাম। সকালবেলায় আমি সোফায় বসে চা খাচ্ছিলাম। ঠিক সেই সময়ে দরজার ঘণ্টি বাজল। আমি চায়ের কাপটি টেবিলে রেখে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই আমার চোখ যেন স্থির হয়ে গেল, আর মনটা অস্থিরতায় ভরে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে।
তার চেহারায় ছিল নিষ্পাপ একটা সৌন্দর্য, আর তার পোশাক ছিল আধুনিক, যেন কোনো চলচ্চিত্রের চরিত্র থেকে উঠে আসা। আমি কয়েক মুহূর্তের জন্য বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। তার বড় বড় চোখগুলো কেমন জানি গভীর এক আকর্ষণ তৈরি করছিল। তার ঠোঁটের কোণে থাকা হালকা হাসিটা যেন আমার ভেতরের সব আবেগকে জাগিয়ে তুলল। আমি কথা বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেলাম। কি বলবো, কিভাবে শুরু করব, কিছুই মাথায় আসছিল না। তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছিলাম, যেন সেখানে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। এই মেয়েটির উপস্থিতি যেন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মেয়েটি ধীরে ধীরে বলল, আমি প্রিয়া, তোমার আন্টির মেয়ে। মা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তার কণ্ঠস্বর যেন মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করল। আমার হুঁশ ফিরে আসতেই আমি প্রিয়াকে ভেতরে আসতে বললাম এবং গভীরভাবে শ্বাস নিলাম। আন্টির মেয়ের কথা শুনেছিলাম আগে, কিন্তু এই প্রথম তার মেয়েকে দেখলাম। প্রিয়া ঘরে ঢুকে চারদিকে একটু তাকালো, তারপর আমার দিকে ফিরে বলল, আপনি কি কাজগুলো করতে বলবেন? আমি তাকে বসতে ইশারা করলাম এবং ধীরে ধীরে বাড়ির কাজগুলো কিভাবে করতে হবে তা বোঝাতে শুরু করলাম। বুঝিয়ে দেওয়ার সময় আমি লক্ষ্য করলাম সে খুবই বুদ্ধিমতী এবং কাজগুলো দ্রুত বুঝে নিচ্ছে। তবে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, প্রিয়া, তুমি তো বেশ বড় হয়েছ, তাহলে এ ধরনের শর্ট ড্রেস কেন পরেছ? আমার প্রশ্ন শুনে সে কিছুটা অবাক হলেও মুচকি হেসে বলল, এখনকার দিনে শহরে এমন পোশাকই পরা হয়, আর আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, বাইরে যাওয়া হয় না। কিন্তু মা বলেছিলেন তোমার সাহায্য করতে হবে, তাই এখানে চলে এলাম। তার সহজ সরল উত্তর আমাকে কিছু বলার সুযোগ দিল না। আমি চুপচাপ বসে রইলাম। প্রিয়া ঘরের কাজ শুরু করে দিল এবং খুবই আন্তরিকভাবে সবকিছু পরিষ্কার করতে লাগল। আমি তাকে এক দৃষ্টিতে দেখছিলাম। তার কাজের প্রতি মনোযোগ দেখে আমি ভাবলাম, এত সুন্দর এবং তরুণ মেয়ে হয়ে কেন সে এত পরিশ্রম করছে? আমার মনে হঠাৎ আন্টির প্রতি একটু ক্ষোভ জাগল। আমি মনে মনে ভাবলাম, আন্টি কেন তার মেয়েকে এমন পোশাক পরতে দেন, এবং এতদিনে কেন তার বিয়ে হয়নি? কিছুক্ষণ পরে আমি প্রিয়ার কাজের প্রতি মনোযোগ সরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার মনে জমে থাকা প্রশ্নটি আর চেপে রাখতে পারলাম না। আমি প্রিয়াকে জিজ্ঞেস করেই ফেললাম, প্রিয়া, তোমার এখনও বিয়ে হয়নি কেন? প্রিয়া কিছুক্ষণ নীরব রইল। তারপর হালকা হেসে বলল, বিয়ের জন্য তো অনেক টাকা প্রয়োজন। মা একাই সবকিছু সামলান, সংসারের সব দায়িত্ব তার উপর। এই অবস্থায় বিয়ের কথা ভাবার সময়ই বা কোথায়? তার কথাগুলোর মধ্যে এক ধরনের চাপা বেদনা ছিল, যা আমি স্পষ্টই অনুভব করলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, প্রিয়া, তুমি এত সুন্দরী, যে কোনো ছেলেই তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাইবে। তোমার বিয়ের জন্য টাকা কোনো বড় সমস্যা হওয়া উচিত নয়। কিন্তু প্রিয়া আমার কথার কোনো উত্তর দিল না। তার চেহারায় এক ধরনের অদ্ভুত শান্তি ছিল, যা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিল। প্রিয়া আমার বাড়িতে প্রতিদিন আসতে শুরু করল। সে এমন সহজ-সরলভাবে এবং মন দিয়ে কাজ করত যে অল্প সময়ের মধ্যেই তার প্রতি আমার একটা বিশেষ টান অনুভব করতে লাগলাম। তবে কিছুদিন পরে আমি তার আচরণে একটু অদলবদল লক্ষ্য করলাম। একদিন আলাপের সময় প্রিয়া হঠাৎ আমার স্ত্রী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল। আমি কোনো দ্বিধা ছাড়াই তাকে সবকিছু জানিয়ে দিলাম। আমার কথা শুনে প্রিয়ার মুখে অদ্ভুত এক আনন্দের ছাপ ফুটে উঠল। তার চোখমুখে যেন একটা আলাদা উজ্জ্বলতা দেখা দিল। মনে হচ্ছিল সে খুশি এই ভেবে যে অনিতা আরও কয়েক মাস বাড়ি ফিরছে না। এরপর থেকে প্রিয়ার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে শুধু কাজ করেই ক্ষান্ত থাকত না, বরং প্রতিদিন আমার জন্য নতুন নতুন রান্না করত। তার রান্না এতই সুস্বাদু হতো যে মনে হতো সে সত্যিই মন দিয়ে কাজ করছে। যদিও আমি এসব বিষয়কে তার দায়িত্বের অংশ হিসেবে উপেক্ষা করতাম, কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম প্রিয়া আমার পছন্দকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সে এমন পোশাক পরত যা আমার ভালো লাগে এবং আমার ছোট ছোট ইশারাগুলো বুঝতে চেষ্টা করত। আমি তাকে কয়েকবার বলেছিলাম, প্রিয়া, তোমার কাজ যতটুকু বলেছি ততটুকুই করো, এর বেশি করার দরকার নেই। কিন্তু সে কখনোই আমার কথা শুনত না। ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম প্রিয়া যেন আমার স্ত্রীর মতো আচরণ করছে। সে মাঝে মাঝে আমার সামনে শাড়ি পরে আসত, যা আমাকে হতবাক করত। তার ব্যবহার ক্রমেই জটিল হয়ে উঠছিল। সত্যি বলতে, শাড়িতে প্রিয়া অপ্সরার মতো লাগত। তার সৌন্দর্য আমাকে ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করেছিল, কিন্তু মনের এক কোণে অনিতার স্মৃতি আমাকে সবসময় সতর্ক করত। মনে হচ্ছিল ভালোবাসা আর অপরাধবোধের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি। প্রিয়া তার চুলে গোলাপ লাগাতে শুরু করেছিল।
তার চুল থেকে গোলাপের মৃদু সুগন্ধ ভেসে আসছিল, যা পুরো ঘরটিকে সুরভিত করে তুলছিল। সে যখনই আমার কাছাকাছি আসত, সেই সুগন্ধ যেন আমাকে আবিষ্ট করে রাখত। আমি চোখ বন্ধ করলেই তার মুখের ছবি ভেসে উঠত, আর মনে হতো আমি এক রঙিন স্বপ্নের জগতে হারিয়ে গেছি। প্রিয়ার হাসি ছিল মায়াবী, যেন কোনো রহস্য লুকিয়ে আছে সেখানে। তার চোখের দিকে তাকালে মনে হতো তারা কিছু বলতে চাইছে, কিছু না বলা কথা যা আমার হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছিল। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু তার উপস্থিতি যেন সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। প্রিয়ার এই পরিবর্তিত রূপ আমাকে ক্রমশই বিভ্রান্ত করে তুলছিল। মনে হচ্ছিল আমি এমন এক অনুভূতির দোলাচলে আটকে পড়েছি, যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। একদিন আমি প্রিয়ার সঙ্গে কথায় কথায় তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলাম। আমি বললাম, প্রিয়া আন্টি কবে ফিরবেন? প্রিয়া একটু থেমে জবাব দিল, যে বিয়ের জন্য মা গ্রামে গেছেন, সেই বিয়েটা এখনও হয়নি। হয়তো আরও কিছুদিন লাগবে। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই সময়ে প্রিয়ার আচরণ এবং তার প্রতি আমার অনুভূতি আমাকে ভাবতে বাধ্য করছিল। প্রিয়া জানাল যে তার মাকে আরও কিছুদিন গ্রামে থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে, তবে মাকে বলো যেন তাড়াতাড়ি ফিরে আসেন। তার জবাব আমার কাছে ঠিকঠাক লাগল। কিন্তু এরপর থেকে প্রিয়ার আচরণ যেন আরও বদলে গেল। প্রিয়া এখন প্রতিদিন শাড়ি পরে আসত। শাড়ির সঙ্গে তার চুলে গোলাপ লাগানো থাকত, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। সে ঘরের কাজ এমনভাবে করত যে মনে হতো এটা শুধু কাজ নয়, বরং আমার কাছে আসার একটা চেষ্টা। তবে তার এই পরিবর্তন সত্ত্বেও আমার মনের একটা বড় অংশ অনিতার কথা মনে করিয়ে দিত। অনিতার সরলতা, তার প্রতি আমার দায়িত্ববোধ, সবকিছুই আমাকে সবসময় সচেতন রাখত। প্রিয়ার এই ব্যবহার আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম আমার এই অবস্থান ঠিক কিভাবে সামলানো উচিত। প্রিয়ার প্রতি আমার অনুভূতিগুলো সবসময় আমাকে তার ব্যাপারে ভুল চিন্তা থেকে বিরত রাখত। একদিন আমি প্রিয়াকে বললাম, তুমি যদি সম্পূর্ণ পোশাক পরে আসতে তাহলে ভালো হতো। আমি ছোট পোশাকে তোমার সামনে কিছুটা অস্বস্তি অনুভব করি। তবে প্রিয়া আমার এই অনুরোধকে খুব একটা গুরুত্ব দিল না। সে সবসময় আত্মবিশ্বাসে পূর্ণ থাকত, যেন তাকে কেউ থামাতে পারবে না। তার আচরণ ও পোশাকে এমন একটা আত্মপ্রত্যয়ের ঝলক থাকত, যেখানে নিজের জন্য সে কোনো সীমাবদ্ধতা দেখতে পেত না। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল, যা আমার পুরো জীবন বদলে দিল। আমি আজও সেই দিনের কথা মনে করে অবিশ্বাসে ভুগি। সেদিন প্রিয়া তার প্রতিদিনের মতো সেদিন সব কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে। ঠিক তখনই আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হল। বৃষ্টিটা এতটাই প্রবল ছিল যে বাইরে বের হওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছিল। প্রিয়ার কাছে ছাতাও ছিল না, আর তার বাড়ি ছিল অনেক দূরে। পরিস্থিতি দেখে আমি তাকে বললাম, প্রিয়া, আজ রাতটা তুমি এখানেই থেকে যাও। এত প্রবল বৃষ্টিতে বাইরে যাওয়া নিরাপদ নয়। সে প্রথমে একটু দ্বিধায় পড়েছিল, কিন্তু পরে আমার কথা মেনে নিল। আমি তাকে বোঝালাম যে তোমার মা গ্রামে আছেন এবং তোমার বাড়িতেও কেউ নেই, তাই এখানেই থাকা তোমার জন্য সঠিক হবে। প্রিয়া রাজি হয়ে রান্নাঘরে গেল এবং আমাদের জন্য খাবার প্রস্তুত করতে লাগল। যখন খাবার প্রস্তুত হল, তখনও বৃষ্টি আরও তীব্র হয়ে চলেছিল। আমরা একসঙ্গে খাবার খেলাম। প্রিয়ার স্বভাব খুবই সহজ সরল এবং প্রাণবন্ত ছিল। তার এই আচরণ আমার মনের দ্বিধাগুলো অনেকটাই কমিয়ে দিল। খাওয়ার পর আমি তাকে বললাম, তুমি হালের সোফায় ঘুমিয়ে পড়ো, আর আমি আমার ঘরে ঘুমাচ্ছি। দিনভর কাজের ক্লান্তিতে সে দ্রুত ঘুমিয়ে পড়ল। আমি নিজের ঘরে গিয়ে মোবাইলে কিছু দেখতে শুরু করলাম, কিন্তু মনটা শান্ত ছিল না। প্রিয়ার উপস্থিতি আমাকে অদ্ভুতভাবে অস্থির করছিল। রাত প্রায় মাঝখান, হঠাৎ পিপাসা পেল। আমি রান্নাঘরে গিয়ে পানি খেলাম। ফিরে আসার সময় হঠাৎ চোখ গেল সোফার দিকে, যেখানে প্রিয়া ঘুমাচ্ছিল। রাতের নরম আলো তার মুখ একদম ভিন্ন দেখাচ্ছিল। সে যেন কোনো অপ্সরা। তার লম্বা চুল গাল ছুঁয়ে পড়ছিল, আর ঘুমের মধ্যেই বারবার চুল সরানোর চেষ্টা করছিল। তার প্রতিটি নড়াচড়া, মৃদু নিঃশ্বাসের শব্দ আর মুখের সরলতা আমাকে থমকে দিয়েছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু সেই রাতে প্রিয়ার সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। বাইরে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকানি আমার মনে অদ্ভুত এক ঝড় তুলেছিল। বাইরে মুষলধারে বৃষ্টির শব্দ আর বিদ্যুতের ঝলকানি যেন আমার অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছিল। প্রিয়া তখন সোফায় শুয়েছিল। আমি তার মুখের সরলতা আর সৌন্দর্যের মাঝে যেন হারিয়ে গিয়েছিলাম। তার মুখে ছড়িয়ে থাকা চুলের কয়েকটি এলোমেলো লট তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। হঠাৎ একটি প্রচণ্ড বজ্রপাত হল। ভয়ে প্রিয়া দ্রুত উঠে দাঁড়াল এবং আতঙ্কে আমাকে জড়িয়ে ধরল।
তার এই অপ্রত্যাশিত স্পর্শ যেন আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। আমি তার পিঠে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করলাম। সেই মুহূর্তে তার উপস্থিতি আমার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছিল। আমি নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তার চোখের ভয় এবং আমাদের এত কাছে থাকার অভিজ্ঞতা আমার ভেতরের ইচ্ছেগুলোকে আরও জাগিয়ে তুলছিল। বাইরে ঝড়ের গর্জন চলছিল, কিন্তু আমার মনের ভেতরে চলছিল আরেক রকমের অস্থিরতা। আমি তাকে সান্ত্বনা দিতে আলতোভাবে কাছে টেনে নিলাম। সে ভয়ে আরও বেশি করে আমাকে আঁকড়ে ধরল। মনে হচ্ছিল আমাদের দুজনের অস্তিত্ব যেন এক হয়ে যাচ্ছে। বৃষ্টির ধারাপাত অবিরাম চলছিল, থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। তার উষ্ণতা আমাকে সেই অনুভূতিগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল, যা আমি বহুদিন ধরে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। হঠাৎ প্রিয়া নিচু স্বরে বলল, ঈশান, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি। তাই আমি সবসময় তোমার কাছাকাছি থাকার অজুহাত খুঁজতাম। তার কথাগুলো আমার হৃদয়ে এক অদ্ভুত ঝাঁকুনি দিল। সে এতটা খোলামেলা তার অনুভূতি প্রকাশ করছিল, আর আমি নিজেকে সংযত রাখার জন্য লড়াই করছিলাম। সেই রাতে আমরা দুজনই একে অপরের উপস্থিতিতে হারিয়ে গিয়েছিলাম। বৃষ্টি ধীরে ধীরে থেমে গিয়েছিল। প্রিয়া আমার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে শান্তভাবে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু আমার মধ্যে তখন অপরাধবোধ আর নানা চিন্তার ঢেউ উঠছিল। সারা রাত আমি জেগেছিলাম, নিজের ভেতরে চলমান দ্বন্দ্বের সঙ্গে লড়াই করছিলাম। ভোরবেলা যখন ঘুম ভাঙল, আমি দেখলাম প্রিয়া এখনও আমার পাশে ঘুমিয়ে আছে। আমার হৃদয় তখন জোরে ধুকপুক করছিল। দ্রুত নিজেকে সামলে নিয়ে আমি ধীরে ধীরে প্রিয়াকে সরিয়ে দিলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মন তখন হাজারো প্রশ্নে জর্জরিত। সেই রাতের ঘটনাগুলো আমাকে এক অদ্ভুত দ্বিধার মাঝে ফেলে দিয়েছিল। আমি তখন গভীর চিন্তায় ডুবেছিলাম। মনে প্রশ্নের ঝড় উঠেছিল, যদি অনিতা সবকিছু জানতে পারে, তবে সে কি ভাববে? সে কি আমাকে ক্ষমা করতে পারবে? আমাদের সন্তান, যে শিগগিরই এই পৃথিবীতে আসবে, সে কি কখনো তার বাবাকে সম্মানের চোখে দেখবে? আত্মীয় স্বজন আর সমাজ কি বলবে? আমি কি আমার পরিবার আর দায়িত্বের কথা ভুলে গেছি? এই সমস্ত প্রশ্ন আমার মনে যেন এক বিশাল বোঝার মতো চেপে বসেছিল। আমি নিজেকে দোষারোপ করতে শুরু করলাম। ভেতরে ভেতরে কষ্টে জর্জরিত হয়ে পড়ছিলাম। কিছুক্ষণ পর প্রিয়া স্নান সেরে আমার ঘরে প্রবেশ করল। তার মুখ ছিল শান্ত, কিন্তু তার চোখে এক অদ্ভুত অনুভূতির ছাপ স্পষ্ট ছিল। সে মাথা নিচু করে বলল, ঈশান, গত রাতে যা ঘটেছে, আমি কখনোই তা ভুলতে পারব না। তার কথাগুলো শোনার পর আমি আরও বেশি অপরাধবোধে ভুগতে লাগলাম। মনে হচ্ছিল আমি যেন নিজের ভুলের ভার সইতে পারছি না। আমি আরও বেশি অস্থির হয়ে পড়লাম। তাড়াতাড়ি বললাম, প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। এটা সব আমার দোষ। আমার এমন করা উচিত ছিল না। কিন্তু প্রিয়া আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামো ঈশান, তোমাকে ক্ষমা চাইতে হবে না। দোষ আমারই ছিল। আমি যেদিন থেকে তোমার বাড়িতে এসেছি, তুমি কখনো আমাকে ভুল চোখে দেখোনি। তোমার এই ব্যবহারই আমাকে মুগ্ধ করেছে। সে আরও বলল, তুমি একদিন আমাকে ছোট পোশাক না পরে পুরো পোশাক পরতে বলেছিলে। এই কথা আসলে আমার মা বলার কথা ছিল, কিন্তু তুমি সেটা বলেছ আমার সম্মানের কথা ভেবে। তুমি সবসময় আমার ভালোর কথা ভেবেছ, আর এটাই আমাকে তোমার দিকে আকৃষ্ট করেছে। তার এই কথাগুলো শুনে আমি আরও বেশি অস্বস্তিতে পড়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না তার কথার কি জবাব দেব। প্রিয়া আরও বলল, ঈশান, আমি এখানে তোমার সঙ্গে একা থেকেও কখনোই তোমার কাছ থেকে কোনো খারাপ আচরণ পাইনি। এটাই আমাকে বিস্মিত করেছে। আমি তোমার স্ত্রীকে নিয়ে অনেকবার ভাবতাম এবং মনে মনে তার প্রতি ঈর্ষান্বিত হতাম। তাই আমি তার সম্পর্কে সব জানতে চেয়েছিলাম এবং তার মতো হওয়ার চেষ্টা করছিলাম। শাড়ি পরা, চুলে ফুল গুজে রাখা, সবই তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য ছিল। কিন্তু তবুও তুমি আমাকে কখনোই অন্যভাবে দেখোনি। সত্যি বলতে, তোমার মতো সৎ মানুষ আমি আর কখনো দেখিনি। প্রিয়া এসব বলছিল, আর তার প্রতিটি কথা যেন আমার মনে অদ্ভুত এক ধরনের অস্বস্তি আর অপরাধবোধ সৃষ্টি করছিল। আমি তখন অপরাধবোধে ডুবে গিয়েছিলাম, ঠিক যেন কোনো দোষী ব্যক্তি। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। যা হয়েছে তা ভুলে যাও। আমি তোমাকে কিছু টাকা দেব। কাল থেকে তুমি আমার বাড়িতে আর আসবে না। প্রিয়া শান্ত গলায় বলল, ঈশান, আমি কোনো টাকা চাই না। যা ঘটেছে তা শুধু আমাদের মধ্যে থাকবে। তুমি নিশ্চিন্ত থাকো। আমি কখনো কাউকে কিছু বলবো না। তোমার স্ত্রীকেও এই বিষয়ে কিছু জানতে দেব না। আমি তোমার সংসার ভাঙতে চাই না।
যা হয়েছে তাতে আমি তোমার মতোই দায়ী ঈশান, চিন্তা করো না। এই কথা বলে প্রিয়া চলে গেল। তারপর থেকে আমি কয়েক দিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। বাড়িতেই সময় কাটাতে লাগলাম, কারণ কোথাও মন বসছিল না। এরপরে প্রিয়া আর কখনো আমার কাছে আসেনি। এমনকি আন্টিও কয়েক দিনের জন্য আসা বন্ধ করে দিলেন। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ আমার স্ত্রী ফোন করল। সে বলল, তুমি বাবা হয়েছ। তোমার একটি চাঁদের মতো ছেলে হয়েছে। সেই দিন থেকে আমি আমার ছেলের আনন্দে এতটাই মগ্ন হয়ে পড়লাম যে সেই রাতের ঘটনা সম্পূর্ণ ভুলে গেলাম। আমার স্ত্রী বাড়ি ফিরে এসেছিল, আর আমি আমার স্ত্রী ও ছেলের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছিলাম। কিন্তু একদিন হঠাৎ দরজার বেল বাজল। আমি দরজা খুলে দেখলাম দরজার সামনে একটি উপহার রাখা রয়েছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এরপর আমি উপহারটি তুলে নিলাম এবং বাড়ির ভেতরে এসে আমি ধীর পায়ে উপহারটি খুললাম। ভিতরে ছোট শিশুর খেলনা, নরম তুলতুলে জামাকাপড় এবং একটি লাল গোলাপ রাখা ছিল। মুহূর্তেই বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝতে আর বাকি রইল না, এটি প্রিয়া রেখে গিয়েছে। মনের মধ্যে এক অদ্ভুত ভারী অনুভূতি তৈরি হল। স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগল। তার হাসি, তার ছোঁয়া, আর সেই দিনগুলোর কথাগুলো মনে পড়তে লাগল। ঠিক তখনই আমার স্ত্রী জিজ্ঞাসা করল, এই উপহারটি কে রেখে গেল? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। চোখ পড়ল উপহারের সঙ্গে রাখা একটি চিঠির দিকে। হাত কাঁপতে কাঁপতে চিঠিটি তুললাম এবং পড়তে শুরু করলাম। চিঠিতে আমার ছেলের জন্য শুভকামনা জানানো হয়েছিল। প্রতিটি শব্দ যেন আমার হৃদয়কে টেনে বের করে আনছিল। কিন্তু প্রেরকের নামের জায়গাটি ফাঁকা ছিল। মনে হচ্ছিল সেই ফাঁকা জায়গা যেন প্রিয়ার অস্তিত্বের ছায়া হয়ে রয়ে গেছে। আমি স্ত্রীর দিকে তাকিয়ে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে বললাম, এটি হয়তো কেউ শুভেচ্ছা পাঠিয়েছে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আমাদের ছেলে জোরে কেঁদে উঠল। স্ত্রী সবকিছু ভুলে তাড়াতাড়ি ছেলের কাছে ছুটে গেল। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমার ভেতরের এক অংশ যেন চিরতরে হারিয়ে গেল। এরপর থেকে আমি আর কখনো প্রিয়াকে দেখতে পাইনি। সে তার কথা রেখেছিল। নিজেকে হারিয়ে আমার সংসারকে সুখ এবং শান্তির আশ্রয় দিয়েছিল। আমি জানি কোথাও না কোথাও থেকে সে এখনও আমাদের দেখে হাসছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।